বিপিএল শেষ হয়ে গেছে। গেল রাতেই বিপিএল এর ফাইনালের মঞ্চটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি। ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস, সেখানে একটা নেল বাইটিং ম্যাচ, যে ম্যাচটা জয়লাভ করেছে ফরচুন বরিশাল। যোগ্য দল হিসেবেই তারা জয়লাভ করেছে এবং নামে ভারে ঐতিহ্যে সব কিছু মিলিয়ে ফরচুন বরিশালের এই দলটা পুরো টুর্নামেন্ট ব্যাপী ডমিনেট করেছে। কেমন গেল বিপিএল সামগ্রিকভাবে? মাঠের ক্রিকেট, মাঠের বাইরের যত ঘটনা ঘটেছে সব কিছু মিলিয়ে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু আপলিফট করা গেছে এই বিপিএল এর মাধ্যমে, সে ব্যাপারে আমরা আলোচনা করতে চাই। স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইন বিপিএল এর হাল খাতা। স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত থাকবেন। এখন পর্যন্ত একজনকে আমরা পেয়েছি, সমন্বয় ঘোষ, এই বিপিএল এর অফিসিয়াল কমেন্টেটর তিনি ছিলেন এবং অবশ্যই বাংলাদেশের গর্ব। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নারীদের যে সিরিজটা ছিল সেই সিরিজে বাংলাদেশের প্রতিনিধিত্ব আপনি করেছেন ধারাভাষ্যকক্ষে। কংগ্রেচুলেশনস অন দ্যাট। অনেক ধন্যবাদ স্বামী, অনেক ধন্যবাদ এটা বলবার জন্যে। দেশের প্রতিনিধিত্ব করতে পারছি মাইখাতে, সেটাই একটা বড় ব্যাপার। সৌভাগ্যবান বলতে হবে এবং আশা করি আরও করে যেতে পারবো। সবে শুরু। আপনাকে ধন্যবাদ এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, অ্যান্ড এক্সাইটেড টু বি হিয়ার। আমরা আরও একজন অতিথিকে ঠিক এই মুহূর্তে মিস করছি, মিস্টার ইফতেখার রহমান মিঠু, চেয়ারম্যান আম্পায়ার্স কমিটি এবং মিডিয়া কমিটির দায়িত্বটাও তিনি এখন পালন করছেন। মিঠু ভাই ট্রাফিক জ্যামে আটকে আছেন আসলে। আপনিও এসেছি, জানি না ঘামটা বোঝা যাচ্ছে নাকি না, মেকআপটা হয়তো খুব ভালো হয়েছে, বোঝা যাচ্ছে না, কিন্তু আমিও একটু দৌড়ে এসেছি। এই যে দৌড়াদৌড়ির যে গল্পটা, ডেফিনেটলি বিপিএলে আপনি ইংরেজিতে কমেন্ট্রি করেছেন, আমি বাংলায় কমেন্ট্রি করেছি। অনেক দৌড়াদৌড়ির মধ্যেই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকেরই গেছে। সামগ্রিকভাবে যখন আমরা একটু পেছনে ফিরে তাকাই, সমন্বয় আমরা একটু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই আলাপ আলোচনা করতে চাই। সামগ্রিকভাবে এই বিপিএলটাকে, এই বিপিএলের আগে সব কিছু মিলিয়ে সরকারের পরিবর্তন, ক্রিকেট বোর্ডে পরিবর্তন, নতুন করে সব কিছুকে শুরু করা, নতুন করে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসা একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতখানি উতরে যেতে পেরেছে আজকে বিপিএল শেষের পর দিন? কি মনে হচ্ছে আপনার কাছে বিপিএলটা কতটুকু সাকসেসফুল? মানে এক কথায় বলতে গেলে আমার তো মনে হয় যে সফল। কিন্তু দেখেন, এটা বলে রাখা ভালো, আপনি যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন যে নতুন করে শুরু এবং একটা শব্দ চ্যালেঞ্জ। নতুন যে কোনো কিছুর শুরুতেই কিন্তু নতুন করে কিছু করতে হলে সেটা চ্যালেঞ্জিং, এবং সেটা যদি এমন হয় যে হয়ে আসছিল সেখান থেকে আবার একটা পজ বা একটা ব্রেক, সেখান থেকে আবার নতুন করে শুরু, সেটাতেও কিন্তু আরও কিছু চ্যালেঞ্জ থাকে। সেটা মাথায় রেখে যদি বলি যে হ্যাঁ, খারাপ ভালো সব কিছুরই থাকে, হয়তো কিছু ড্রব্যাকসও থেকে থাকতে পারে, কিন্তু ওভারঅল আমি বলবো সফল। বিশেষ করে ওই যে বলে না, শেষ ভালো যার সব ভালো তার, এরকম একটা বিষয়। তো শেষটা দেখেন কিরকম হয়েছে। আমি বরাবরের মতোই কালকে ধারাভাষ্যের সময়ও বলছিলাম যে মাঠটা দেখেন, তাই না? আমাদের প্লাস পয়েন্ট কি? আমাদের অডিয়েন্স, আমাদের স্পেকটেটার্স, আমরা যারা খেলা দেখে বড় হয়েছে, ওই প্যাশনটা, ওই ভালোবাসাটা খেলার জন্যে, মাঠ গিজগিজ করছিল, মাঠের বাইরে ভিড় ছিল, আওয়াজ কি, ফিলিংটা কি, ওইটা কিন্তু দেখেন বিদেশি খেলোয়াড়েরাও যারা আসে এবং ধারাভাষ্যকারও যারা আসেন, তারা কিন্তু সবাই নিজের দেশে, অনেক বড় বড় ক্রিকেটীয় দেশ থেকে অনেক লেজেন্ডস আছে, কিন্তু তারা কিন্তু এই জিনিসটা এইভাবে পায় না, তাই না? তো সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট। এবং 194 করা হয়েছে একটা ফাইনাল ম্যাচে, থার্ড হাইয়েস্ট বিপিএল ফাইনালের সেই সংস্করণগুলো দিয়ে যদি বলি, তো সেটা আবার চেজ ডাউন হয়েছে, রাইট? সো আমার তো মনে হয় যে মারাত্মক একটা ফাইনাল হয়েছে, অসাধারণ একটা টুর্নামেন্ট হয়েছে। হ্যাঁ, ভালোর কোনো শেষ নেই এবং আরও কিছু জায়গা যেগুলো ইমপ্রুভ করতে হবে, সেগুলো অনেক কিছুই মাননীয় বোর্ড প্রেসিডেন্টও কিন্তু বলেছেন যে হ্যাঁ, কিছু জিনিস হয়েছে ঘাটতি। এবং আরেকটা বড় বিষয় আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে অ্যাকনলেজমেন্টটা। ধরেন আপনিও কাজ করছেন, অনেক বছর ধরে কাজ করছেন, সপ্তাহের পর সপ্তাহে শোটা করে থাকেন, প্রতিদিন কি একই যায়? একটা ব্যাটারের যেরকম প্রত্যেকটা ম্যাচ একই যায় না, আপনারও একই যায় না। মাঝে মধ্যে কিন্তু ভালো করতে করতে অনেক অভিজ্ঞতার পরও কিন্তু একটা দুটা ভুল ছুটে যায়, আপনিও ফিল করেন যে আজকে হয়নি। হ্যাঁ, কিন্তু আপনি সেটা ফিল করেন এবং মানেন কিনা সেটা বড় কথা, যে ঠিক আছে আজকে হয়নি, যে কোনো কারণেই হতে পারে, ঠিক আছে, ওকে, এটা মানলে আমরা এটার থেকে শিক্ষা নিয়ে এগোতে পারবো এবং এই ভুলগুলো না করার এবং এখান থেকে আরো ভালো করবার একটা প্রয়াস হয়তো আমাদের থাকবে। ভুল শুদ্ধের প্রসঙ্গটায় যদি না যাই, একটা প্রসঙ্গে চাই যে ব্র্যান্ড ইমেজের জায়গাটা, সমন্বয় ব্র্যান্ড ইমেজের জায়গাটা একটা সময় বলা হতো যে যেহেতু বিশ্বে এত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল না, আইপিএল এর পরেই বিপিএল এর একটা ব্র্যান্ড ইমেজের জায়গা বা মার্কেট ভ্যালুর জায়গাটা, এখন এই মার্কেট ভ্যালুর জায়গাটা নিয়ে মিডিয়াতে, গণমাধ্যমে অনেক নেতিবাচক কথাবার্তাও হয়, সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হয় যে একই সময় যে সমসাময়িক লিগগুলো চলছে সেগুলোর তুলনায় বিপিএল এর ব্র্যান্ড ইমেজটা কম। কিন্তু আপনি সিলেটে গেছেন, আপনি মিরপুরে কমেন্ট্রি করেছেন, চট্টগ্রামের সময়টা আপনি ওয়েস্ট ইন্ডিজে ছিলেন, আমি সাক্ষী।
দর্শকদের আমেজ, উত্তেজনা সবকিছু দেখে কোনো অংশ কি মনে হয়েছে যে বিশ্বের অন্য কোনো লিগের চাইতে কম জমজমাট বিপিএল? দেখেন, আমি প্রথম উত্তরে কিন্তু এটা দিয়ে শুরু করেছি। এই যে আমেজ উত্তেজনার কথা আপনি বলছিলেন, সেটার অর্থটা কি? ক্ষুধাটা আছে, তারা চায়। যদি মার্কেট হিসেবেও দেখেন, নাম্বারস আছে, অডিয়েন্স আছে। সোশ্যাল মিডিয়া কেন গণ্য করা হচ্ছে? কারণ আপনাকে সে নাম্বারস দেখাচ্ছে, পরিসংখ্যান দেখাচ্ছে। তো যখন মানুষ আসছে, মানুষের ক্ষুধাটা রয়েছে, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ইতিবাচক, তাই না? অনেক ইতিবাচক। এক সময় ওয়েস্ট ইন্ডিজ আপনি বলছিলেন যে আমি গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছে, প্রথমবার গিয়েছি, ছোটবেলায় খেলা দেখে বড় হয়েছি, কি না ফেস্টিভ্যাল একটা, তাই না? এখনো হয়, কিন্তু আগের মতো কি হয় না, কিন্তু আমাদের রয়েছে। সো সেটা দেখে অবশ্যই আপনার প্রশ্নের উত্তরে যদি যাই যে না, সেটা দেখে মনে হয়নি যে কোনো ঘাটতি রয়েছে, সেই ক্ষুধাটা আছে, সেই ভালোটা আছে। আমরা কতটুকু ভালো দিতে পারছি, আমরা সকলের জায়গা থেকে। দেখেন, এই যুগে কিন্তু খারাপটা দ্রুত বিক্রি করা যায়, ইট সেলস ইজিলি, রাইট? কিন্তু ভালোটার মধ্যে একটা ভালো থাকে, একটা ভেতরে একটা তৃপ্তি থাকে, সেটা যারা কাজ করে পেছনে সামনে সবার, এবং যারা গ্রহণ করে তাদের মধ্যেও কিন্তু সেই তৃপ্তিটা থাকে। তো যেগুলো ভালো হয়েছে সেই তৃপ্তি নিয়েই সবাই বাড়ি ফিরেছে। যাদের একটু মনে হয়েছে যে না, এই জায়গাগুলো আমার ভালো লাগেনি, সেটাও গ্রহণ করতে হবে, এবং তাদেরকেও কিভাবে তৃপ্তি দেওয়া যায়, কাস্টমারকে তো ফিড করতে হবে, অডিয়েন্সকে তো সেটা দিতে পারতে হবে। সেই জায়গাটা নিশ্চয়ই আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতেও। অনেক দর্শকরাই জানতে চায়, এটা দর্শকদের অনেক কোয়েশ্চেনও আসে আমাদের কাছে, সেটা হচ্ছে অ্যাজ আ কমেন্টেটর, একজন কমেন্টেটরের এরকম একটা ইভেন্টের সময় প্রিপারেশনটা কেমন থাকে? আমরা একটা কথা বলি প্রি প্রোডাকশন, একটা তো প্রোডাকশনে আমরা আছি, প্রি প্রোডাকশনের যে প্রিপারেশনের জায়গাটা, সমন্বয় ঘোষ কিভাবে প্রিপারেশনটা নেয় কোনো একটা বড় টুর্নামেন্টের আগে? অনেকদিন ধরেই তো ইন্টারন্যাশনাল লেভেলে কমেন্ট্রি করছেন এখন আপনি, আপনার প্রিপারেশন ফেজটা কেমন থাকে? আবারও একটা উদাহরণ দিয়ে যদি বলি, সেটা হচ্ছে বলে না, খেলোয়াড়রা আপনি কাছে থেকে মেশেন, আপনি টেকনিক্যালিও তাদের সাথে ইনভলভ রয়েছেন, খেলাটার সাথে রয়েছেন। যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে একটা টুর্নামেন্টের সময় কিন্তু স্কিল ডেভেলপমেন্টের সময় না, হ্যাঁ, এক্সপিরিয়েন্স থেকে হয়তো একটা লার্নিং চলে আসতে পারে, কোন একটা মোমেন্ট থেকে হয়তো গড গিফটেড কিছু একটা চলে আসতে পারে হয়তো, কিন্তু আপনার লার্নিংটা হবে আগে, আপনি প্র্যাকটিস করবেন আগে, রাইট? সো আসলে বিভিন্ন সময় বিভিন্ন লাইফ জার্নির মতো একটা ফেজ থাকে। সো ধরেন বেয়ার মিনিমাম যদি আমারটা জিজ্ঞেস করেন, কিছু স্টাডি করা যায় কোন দলে কারা আছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোথা থেকে আসছে, কি করে এসেছে। অনেক সময় এরকম টুর্নামেন্টগুলোতে যেটা হয় যে লাস্ট মোমেন্ট ইনক্লুশন হয়, হয়তো কেউ থাকছে কিছুদিন, হয়তো কিছুদিন থাকছে না, হয়তো পরের দিকে হঠাৎ করে কেউ চলে আসলো। নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হয়, কিন্তু ওই প্র্যাকটিসটা বা কিছু দূর বেয়ার মিনিমামটা রাখাটা প্রয়োজন। সেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাসের জন্য যে আমার কাছে কিছু আছে। আমি শুধু টিভি ধারাভাষ্য আপনি জানেন যে বসে খেলায় কি হচ্ছে শুধু সেটা বললে হবে না, সেটা বলা উচিত না। আর বিশেষ করে যখন বড় বড় নাম প্রাক্তন কিছু খেলোয়াড়েরা আছেন, সেখানে এখন কিন্তু ভিউয়াররা বোঝে, তো তাদেরকে তার থেকে বাড়তি কিছু দিতে পারতে হয়। সো ওই মুখস্থ বিদ্যা বা বলে গেলাম সেটা নয়, সেটার জন্য মাইন্ডটা ফ্রেশ রাখাটাও প্রয়োজন। আমি মাথা ফ্রেশ রেখে যাব, আমার আত্মবিশ্বাসের জন্য কিছু ডেটা, কিছু হোমওয়ার্ক আমি করে গেলাম, যে আমি যে খালি যাচ্ছি, আমি জবটার প্রতি কি জাস্টিস করছি কিনা, সেটার জন্য কিছু প্রিপারেশন নিয়ে গেলাম। বাকি সময় মাইন্ডটা ফ্রেশ, নিঃশ্বাস নেওয়া, ব্রিদ ইন ব্রিদ আউট, ওয়েট, এবং অ্যাক্টিভ থাকা, অ্যাওয়্যার থাকা যে কি হচ্ছে, সেগুলো থেকে পিক করাটা খুবই প্রয়োজনীয়। সেই জায়গাটায় মাইন্ডটা ওপেন রাখাটাও খুবই জরুরি। ওইটা কখনো কি ডিস্ট্রাকশন ক্রিয়েট করে যখন টকব্যাকে প্রডিউসার ইনস্ট্রাকশন দিচ্ছে, লটস অফ ইনফরমেশন, এবং একটা ম্যাচ চলছে, ম্যাচের মোমেন্টাম তার সঙ্গে প্রডিউসারের ইনস্ট্রাকশন, এটার কোলাপ করা, মানে আমি পারফর্মিং আর্টের বিষয়টা নিয়ে কথা বলছি, যে ইটস নট এভরিওয়ানস কাপ অফ টি, ডেফিনেটলি ইউ নিড টু হ্যাভ দোজ কাইন্ড অফ কনসেন্ট্রেশন। সো ওই জায়গাটা কি কখনো কখনো মনে হয় যে হেকটিক? দ্যাট ইজ পার্ট অফ দ্য জব। হ্যাঁ, মানে এই কাজটার ওটাকে ধরে নিতে হবে যে এটা হবেই। শুরুতে যখন শুরু করেছিলাম তখন মনে হচ্ছে যে হ্যাঁ কথা বলছে, এবং শুধু একজন কথা বলছে না, ডিরেক্টর কথা বলছে, প্রডিউসারও কথা বলছে, ডিরেক্টর প্রডিউসার কথা বলছে, আপনার পাশে কো কমেন্টেটর বসে আছেন, তার কথা আপনার শুনতে পারতে হবে। সে কি বলছে, সে এক কথা বলছে, আপনার এক কথা বললেন, সেটা কিন্তু অসম্মান করা হয়, তার প্রতি ডিসরেসপেক্ট করা হয়, সেটা চলছে। তার পাশাপাশি খেলাটা মাঠে চলছে, আপনার সামনে একটা স্ক্রিন আছে যেটা সবাই দেখতে পাচ্ছে, সেটা আছে, সেটাকে মেনেই চলতে হবে। কারণ দুইভাবে হয়, একটা হচ্ছে যে আপনি গল্প চালাচ্ছেন, এটা স্টোরি টেলিং, তো আপনি গল্প চালাচ্ছেন, ডিরেক্টর ওই অনুযায়ী ফুটেজ দিচ্ছে, কিন্তু সেও একটা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে যে সে কখন কি দিবে, সবসময় তো কথা বলে গেলে হবে না, রাইট? সো তার স্ক্রিনটা ফলো করা, কারণ সবাই কি দেখছে, কিন্তু ওটার বাইরে যদি আপনার মনে হয় যে এখন আপনি অন্য কিছু বলতে চান
বা দেখাতে চান আপনি, সেটাও রিকোয়েস্ট করতে পারবেন। দ্যাট ইজ পার্ট অফ দ্য জব। তো শুরুতে মনে হতো যে হায়, শুরুতে একটু ডিস্ট্রাক্টিং লাগতো, এখন অনেক সময় লাগে। কালকে যেমন মাঠের যে অবস্থা ছিল, আপনি নিজেও হোস্ট করেছেন, আওয়াজে কিন্তু তখন মনে হয় যে কি হচ্ছে, কিন্তু দ্যাট শুড বি ফলোড, সেটার সিঙ্ক থাকতে হবে, বিকজ ইট ইজ দ্য টিম ওয়ার্ক। আমি একা নই, আপনি একা নন, তারা মিলেই হচ্ছে, তারা বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। সো সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে এই কয়েক বছর আগে হয়তো কোনো একটা টুর্নামেন্টে কোনো একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি পোস্ট ম্যাচ করছিলাম, আপনি দেখেছেন, তখন কিন্তু আমার মনে হয়েছে টক ব্যাক নেই, আমি একা, আমাকে গাইড করবার বা প্রোটোকল মেনটেন করে এখন আমার নেক্সট কি করা উচিত সেটা বলবার কেউ নেই। তখন নিজের অভিজ্ঞতা এবং উপস্থিত বুদ্ধি দিয়েই চালিয়ে নিতে হয়। বাট অনেক কিছু একসাথে চলে, শুধু আমরা মাইক উঠিয়ে কথা বলে যাই না। ওকে, যেহেতু আজকে ঠিক এই মুহূর্তে এখনো মিঠু ভাইকে আমরা পাইনি, সো কিছু ডিসকাশন একটু করতে চাই। কিছু ডিসকাশন করতে অনেক দর্শকের অনেক কিউরিওসিটির জায়গা থেকে অনেকে কমেন্ট্রিতে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাদের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে চান। বাট একটা কমপ্লেন, খুব কমন কমপ্লেন পাওয়া যায়, আই নো ইট ভেরি ওয়েল, আমি জানি, কিন্তু আপনার মুখ দিয়ে বা আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি, এই কারণে শুনতে চাচ্ছি যে অনেকের একটা কমপ্লেনের জায়গা থাকে যে আমাদের বাংলাদেশি কমেন্টেটর যারা থাকেন, অ্যাপার্ট ফ্রম আথার ভাই, কারাও এক্সপার্ট অ্যানালাইসিসের কাজটা করেন না। বাট এটা তো একটা ছকে বাধা অবশ্যই থাকে যে আলটিমেটলি লিডিং পার্টটা একজন করবে, এক্সপার্ট পার্টটা আরেকজন করবে। সো এই যে জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটা আপনি একটু ডেসক্রাইব করে দেবেন, কারণ অনেকেই এই ফিল্ডে ক্যারিয়ারটা গড়তে চান। সো আলটিমেটলি তাদের জন্য কিন্তু এটা একটা অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়ের জায়গা হবে। বা অনেকের ভুল ধারণা আছে যে বাংলাদেশের কমেন্টেটররা এক্সপার্ট অ্যানালাইসিস করতে পারে না, বাট ইটস এ পার্ট অফ দ্য ইনস্ট্রাকশন যে আপনার রোলটা সেটা না। প্লিজ, রোলটাই হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দটা এই ক্ষেত্রে। কারণ ধরেন এই যে একটা ওপেনিং ব্যাটারের একটা রোল থাকে, মিডল অর্ডার ব্যাটারের একটা রোল থাকে, রাইট? সব প্লেয়ারদের এক একটা রোল থাকে। সো কমেন্টেটরদেরও কিছু রোল থাকে, খুব বিস্তৃত না, অনেক বেশি না, কিন্তু দুইটা রোলের মধ্যে যদি বলি, লিড আর কালার, রাইট? সো লিড যিনি করেন, এবং সেটা আমি ভুল না করে থাকলে যে কোনো স্পোর্টসে, কারণ আমি ফুটবল হকিতেও করেছি, একইভাবেই মেনটেন করা হয়। সেটা হচ্ছে যে লিড দর্শককে ধরে রাখবে, উনি শোটা টেনে নিয়ে যাবে। হ্যাঁ, লিড মানে এই না যে সে লিডার, কিন্তু সে লিড করে ধরে নিয়ে রাখবে। কালার যে, সে হচ্ছেন এক্সপার্ট। আইডিয়ালি উনি এক্সপার্টের রোলটা পালন করেন। যখন বলটা হয়, প্রথম একটা ভয়েস যে শুনবেন, উনি লিডের দায়িত্ব পালন করছেন। তারপর যখন রিপ্লেটা আসে বা রিপ্লের আগ দিয়ে যখন সেকেন্ড ভয়েসটা ঢোকে, তখন দেখবেন যে সে মূলত অ্যানালাইজ করছেন যে এই বলে কি হয়েছে বা কি শটটা খেলা হয়েছে। তার কাজ হচ্ছে অ্যানালাইজ করে। এবার ফুটবলে যদি আসি, যদি আমরা অনেকে প্রিমিয়ার লিগ দেখেন, ইউরোপিয়ান ফুটবল দেখি, আমরা চ্যাম্পিয়ন্স লিগ দেখি, দেখবেন যে একটা ভয়েস টেনে নিয়ে যায়। হ্যাঁ, অনেকে পিটার ড্রুরির ক্ষেত্রেও বলে যে পিটার ড্রুরি টেনে নিয়ে যাচ্ছে। পিটার ড্রুরিকে অ্যানালাইজ করেন না, ওভাবে অ্যানালাইজ করেন না, উনি ইমোশনটা টেনে নিয়ে আসেন। ফাঁকে ফাঁকে রিপ্লের মধ্যে দেখবেন আরেকটা সেকেন্ড ভয়েস এন্টার করছে, সেই সেকেন্ড ভয়েসটা অ্যানালাইজ করছে যে টেকনিক্যালি কোন জায়গাটা ভালো ছিল। সেইভাবে রোলস ডিফাইন করা থাকে, সেভাবেই আমরা কাজ চালিয়ে যাই, এবং এর জন্যই বলছি যে ইট ইজ আ টিম ওয়ার্ক। সমন্বয় ঘোষ, আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে কিংবা আমাদের গণমাধ্যমগুলোতে কিংবা যারা কখনো সাক্ষাৎকার দেন, এই প্রসঙ্গে কথা বলেন যে বাংলাদেশি কমেন্টেটররা কেন গেমটাকে অ্যানালাইজ করেন না। ইট ডিপেন্ডস অন দ্য প্রোডাকশন থেকে যেই কমেন্টেটরের যে রোলটা দিয়ে দেওয়া হয়, সেই রোল অনুযায়ী মূলত কমেন্টেটররা কমেন্ট্রিটা করেন। এখন যদি দেশি কোনো কমেন্টেটরের রোলটা এরকম থাকে যে ঠিক আছে আপনাকে অ্যানালাইজ করতে হবে, তাহলে তখন তিনি অ্যানালাইসিস পার্টটা করেন। এনিওয়েজ, আমরা ঠিক এই মুহূর্তে আমাদের আরও একজন সম্মানিত অতিথিকে পেয়ে গেছি। অনেক ট্রাফিক জ্যাম পেরিয়ে ইফতেখার রহমান মিঠু ভাই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। মিঠু ভাই, আপনাকে আমন্ত্রণ। মিঠু ভাই, অনেক যেটা বলছিলাম যে আমি একদম অনুষ্ঠানের শুরুতেই ইন্ট্রোডাকশনটা দিয়েছি যে বিকজ অফ ট্রাফিক জ্যাম, ঢাকা সিটির ট্রাফিক আমরা সবাই জানি, বাট সীমাবদ্ধতার মধ্যে আমরা জানি আমাদের দেশে সম্পদের অনেক সীমাবদ্ধতা থাকে, আমাদের কারেন্ট সিচুয়েশনের অনেক সীমাবদ্ধতার জায়গা আছে, বোর্ড একটা নতুন ফর্মে রিশেপ হওয়ার ব্যাপার ঘটছে। সব কিছুর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ ছিল বিপিএলটা করার। যেদিন শুরু হয়েছিল, এখন শেষের পরের দিন আমরা আছি, কি মনে হয়েছে এই যে জার্নিটা বিপিএল-এর, কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে এবারের বিপিএল? আপনি এখন যদি আপনি যেটা বললেন অ্যানালাইসিস, আপনি যদি অ্যানালাইসিস করেন যে সেক্টরগুলি, আপনি যদি কম্পেয়ার করেন যে মাঠে আমরা প্রথম আসতে হলো যে মাঠে দর্শক পাওয়া গেছে নাকি, আপনি প্রতিটা খেলায় দেখবেন এবার মাঠে প্রচণ্ড দর্শকদের প্রেশার ছিল। আপনি সিলেট বলেন, চিটং বলেন, আর ঢাকায় তো ছিলই, ফাইনাল সেমিফাইনাল, আপনি সব জায়গায় দর্শক ছিল। সো একটা ভালো জিনিস হয়েছে যে লাস্ট ফিউ ইয়ার্সের থেকে এবার কিন্তু আপনারা দর্শক বেশি হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু,
যেটা সবসময় আমাদের, সো দর্শকের সিচুয়েশনটা হ্যাজ ইমপ্রুভড। নাম্বার 2, আপনার গ্রাউন্ড সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভড। কেন বলছি, আপনারা দেখেন আগে লো স্কোরিং ম্যাচ হতো, সো উইকেটগুলি ইমপ্রুভ করাতেই কিন্তু রান হয়েছে। থার্ড হচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু হ্যাভ প্লেড ওভারশাইন্ড দেন দ্য ফরেন প্লেয়ার্স। এটাও কিন্তু এই ফার্স্ট টাইম হয়েছে। আপনি যদি আম্পায়ারিং দেখেন, আম্পায়ারিংও এবার আপনার একটা দুইটা ইনসিডেন্ট ছাড়া, যেটা আমি বলবো এক্সপিরিয়েন্সের জন্য প্রবলেম হয়েছে, তাছাড়া কিন্তু আম্পায়ারিংও খুব ভালো মানের হয়েছে। এবং প্রথমবারের মতো আমরা কিন্তু বোথ সাইড এবং ম্যাচ রেফারি লোকাল আম্পায়ার দিয়ে করা হয়েছে। সো এইগুলি হচ্ছে প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা একটা জিনিস হচ্ছে যে ইট শুড বি, মানে আমাদের প্রেসিডেন্ট সাহেব আসলে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন বলেই এই রিস্কটা নিয়েছিলেন। না হলে এক মাসের মধ্যে আমরা তো জানি যে আমরা কিসের মধ্যে গেছি, একটা দেশ একটা ডিফারেন্ট সিচুয়েশনে আমরা গিয়েছি। তো সেই সময় কিন্তু আপনার পুরনো টিমগুলি যারা স্পন্সর ছিল তারা কিন্তু অ্যাভেলেবেল ছিল না। দেখেন, মানে আপনি আমাদের পুরনো টিমের মধ্যে দুটো ছাড়া কুমিল্লা ইজ মিসিং, আদার্স আর মিসিং। তো সুতরাং নতুন টিম নামার আমার সময়ও কম ছিল, তো যারা ইন্টারেস্টেড ছিল তাদের নিয়েই করা হয়েছে। সো সুতরাং ইয়েস, একটা দুইটা টিম থেকে আমরা প্রবলেম ফেস করেছি, যেটা একটা বিরাট ইস্যু হয়ে গিয়েছিল, কিন্তু মানে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ অ্যাড্রেসড ইট প্রপারলি। ইভেন আজকেও দেখবেন একটা প্রেস রিলিজ হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে ভেরি ক্লিয়ার, যে অকশনে যারা বা ড্রাফটে যেসব প্লেয়ার ছিল দেশি বিদেশি, তাদের প্রবলেমগুলি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেবের থেকে দেখবেন কোর্টও গেছে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল ম্যানেজ ইট ইফ তারা না পায়। আমাদের কাজ তো হচ্ছে পুশ করে। তারপরে তো যে ধরেন রাজশাহী নিয়ে অনেক কথা হয়েছে, ব্যাপারটা হচ্ছে কি আমরা কিন্তু কন্ট্রাক্ট অনুযায়ী যে ভায়োলেশন উনি করেছেন সেটার এগেনস্টে কিন্তু আমরা বা সরকার বলেন, এটা কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড কিন্তু জিরো টলারেন্স। তো আপনি যদি পুরোটা বলেন, ওই একটা রাজশাহী ছাড়া বাকি জিনিসগুলি কিন্তু পজিটিভ ছিল। কথাটা বলছেন, ডিফারেন্টভাবে লোক এসেছে সেই জন্যেই। সো ডিফারেন্টভাবে আমার মনে হয় যে ইট ওয়াজ আ বেটার বিপিএল দেন প্রিভিয়াসলি লাস্ট ফিউ ইয়েতে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে মানে ফেমাস প্লেয়ার্স কম এসেছে, সেটা তো আপনার কেনই আমরা জানি সবাই, যে বিকজ দেয়ার আদার কমিটমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেই জন্য তাদের কম পাওয়া গেছে। তাছাড়া তো আই থিঙ্ক আপনি যদি পয়েন্ট স্ট্রাইক করেন তাহলে দেখবেন যে অ্যানালাইজ করলে আপনার কথা মতো যে অ্যানালাইসিসই বলে দিবে যে দিস ওয়াজ আ বেটার, অনেক দিক দিয়ে বেটার দেন প্রিভিয়াস বিপিএল। 700টার উপর ছক্কা হয়েছে কোনো একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের, একটা পার্টিকুলার বিপিএলের সর্বাধিক ছক্কার রেকর্ড হয়েছে। আমি মিঠু ভাই, যেহেতু আপনি একদম এন্টায়ার একটা সামারি আপনি দিয়ে দিয়েছেন, আপনার এই সামারিগুলো থেকে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে, আমি সেই কোয়েশ্চেনগুলো জায়গায় আসবো। সমন্বয়কে একটু জিজ্ঞেস করতে চাই, আপনার এক্সপেরিয়েন্সের আলোকে গেল 4-5 বিপিএল যেরকমভাবে হয়েছে, গেল 5টা বিপিএল যদি আমি ধরি, কোন ফাইনালটার উইকেট আপনার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে? আই এম প্রিটি মাচ শিওর, এটা মনে রাখাটা অতটা শিওর না, অবভিয়াস না, বাট তারপর ইন জেনারেলি কোন ফাইনালের উইকেট পিচটা আপনার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে? দেখেন, আপনি প্রশ্নের মধ্যেই বলে দিয়েছেন যে সবগুলোর একদম ডিটেলস তো মনে নেই, সবগুলো পিচের কন্ডিশন কি ছিল, বাট গতকালকের পরিসংখ্যানও যদি দেখেন, এবং যেটা বলছি যে কেউ যদি খেলাও দেখে থাকেন, সেই 16 ওভারের পরেও কিন্তু খেলা ঘুরতে পারতো, ডেফিনেটলি রাইট? আমরা সেই দুইটা ছক্কার কথাও না ভুলে যাই, রিশাদের তামিমের সেই হাফ সেঞ্চুরি, কুইক টাইম, এবং শেষে সেই দুইটা ছক্কা না হলেও কিন্তু সেদিকে অন্যদিকেও যেতে পারতো। ইভেন কি লাস্টে যে হোয়াইটটা হয়েছে, না হলে কিন্তু সেটা রান আউটও হতে পারতো। আমি উদাহরণ দিয়ে এই কারণে বলছি যে থার্ড হাইয়েস্ট একটা ফাইনালে 194 করা হয়েছে, সেটাকে চেইজ ডাউন করা হয়েছে শেষ ওভারে গিয়ে। তাহলে পরিসংখ্যান এবং কোয়ালিটি অফ গেম এবং মাঠে যারা ছিল এবং বা যারা টিভিতে বসেও দেখেছে, আমার মনে হয় তারাও একমত হবে যে একটা ফাইনালের মতো ফাইনাল হয়েছে।
সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই কোয়েশ্চেনটা থেকে আমি কোয়েশ্চেনটা আপনাকে করতে চাই, সেটা হচ্ছে এবার আমিও কমেন্ট্রি করেছি, সমন্বয় ঘোষও কমেন্ট্রি করেছে, আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাদের আসলে মূল কাজের জায়গাটা, তো ইভালুয়েট করে আমরা যেমনটা বলছিলাম যে এই বিপিএলে আমি যদি ঢাকা ফেজটা আপনাকে চিন্তা করি, তাহলে ঢাকা ফেজের দিনের ম্যাচে গড়ে 23টা করে ছক্কা হয়েছে, যেটা এর আগে কখনো হয় নাই। সিলেট ফেজে গড়ে 21টা করে দিনের ম্যাচে ছক্কা হয়েছে, যেটা এর আগে কখনো হয় নাই। আমার কোয়েশ্চেনের জায়গা হচ্ছে ঢাকাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগেও গামিনী ডি সিলভা কিউরেটর ছিলেন, এখনও গামিনী ডি সিলভাই কিউরেটর, এবং আমরা সে সময়টা গণমাধ্যমে এই কথাটাই বলতাম যে গামিনী ডি সিলভা তিনি পিচ বানাতে পারেন না ভালো, কিন্তু এবার তো তিনি ভালো পিচ বানিয়েছেন। ডিফারেন্সটা আসলে কোথায় ক্রিয়েট করেছে? হঠাৎ করে কি এমন জাদুর কাঠি পেয়েছেন গামিনী? দেখেন, দিস ইজ এ গাইডেন্স, যে আপনি উইকেটটা কি করবেন, ফার্স্ট অফ অল রেস্ট দিতে হয়, এইসব তো গাইডেন্স আছে। জি, এখন কথাটা হচ্ছে যে এইটা কিন্তু এন্টায়ারলি আমাদের ফারুক সাহেব নিজে করেছে, যে এটা গাইডেন্স দিয়েছে, প্লাস আমাদের মাহবুব সাহেবও আছে, এনারা দুইজন মিলে একেবারে বলেছে যে উইকেটগুলি আপনার প্লাসিড হতে হবে যাতে রান হয়, অ্যান্ড রান চেজের অভ্যাসটা হয় বাংলাদেশকে। সবচেয়ে বড় এই বিপিএলের প্রাপ্তি যদি আমার মনে জিজ্ঞেস করেন, অ্যাজ আ ফর্মার ক্রিকেটার আমি বলবো যে আমাদের প্লেয়ারদের বড় রান চেস করা, টি-20তে তো আমরা সব সময় শুনি আমরা উইক, কিন্তু এবারকার খেলা দেখে মনে হয়নি কিন্তু যে আমাদের 6 মারার স্ট্রেংথ বলেন, টাইমিং বলেন, অ্যাটাকিং মুড বলেন, এই জিনিসগুলি কিন্তু বিরাট ডিফারেন্স ছিল এই ইয়েতে। তো সবসময় সদিচ্ছা থাকলে যেটা হয় সেটাই পূরণ হয়েছে, প্লাস মাটি এক, লোক এক, সব কিছু। সো দ্যাট মিনস দ্য গাইডেন্স ওয়াজ দেয়ার, হাউ টু প্রিপেয়ার দ্য উইকেট, প্রপার রেস্টও পেয়েছে, প্রপার যেসব রেস্ট না পেলে উইকেট কোনো সময় আপনার ভালো উইকেট তৈরি করতে পারবেন না। সো আমার মনে হয় দিস প্ল্যানিং ওয়াজ fantastically it is a commanding year of governing council, তারা ম্যানেজ করেছে ভেরি ওয়েল। সমন্বয়কে দিয়ে এই পার্টটা শুরু করে মিঠু ভাইয়ের কাছে আমি আসবো। আগে সমন্বয়ের অ্যানালিটিক্যাল জায়গাটা একটু জানতে চাই, সেটা হচ্ছে সমন্বয় এবার গণমাধ্যমে বেশ কিছু কমপ্লেইন এসেছে রিগার্ডিং ম্যাচ ফিক্সিং, অনেক কথা হয়েছে, অনেক ইনফরমেশন গণমাধ্যমের কাছে এসেছে এবং সেগুলো অনেক মেইল আমরা দেখেছি। অ্যাজ আ কমেন্টেটর আমি যখন কমেন্ট্রি করছি আমাদের চোখের সামনে অনেক কিছু হচ্ছে, বাট উই ডোন্ট হ্যাভ দ্য এভিডেন্স, আমাদের কাছে সেই এভিডেন্সগুলো নাই। আমরা সেগুলোকে তখন ব্যালেন্স করি আসলে কীভাবে? সাপোজ কোনো একটা ঘটনা দেখতে পাচ্ছি যেটা হয়তো স্ট্যান্ডার্ড ক্রিকেটের সঙ্গে যায় না, ওইটাকে আপনি কিভাবে ব্যালেন্স করেছেন সেই সময়গুলোতে? দেখেন, এখানে জিনিসটা হচ্ছে কমেন্টেটরের কাজটা কি, সেখান থেকে যদি আসি, কমেন্টেটরের কাজ দুইটা। একটা হচ্ছে যে শ্রোতাকে বিনোদন যেটা নিচ্ছে খেলার মধ্যে, খেলাটাকে ফুটিয়ে তোলা, ঠিক আছে, শ্রোতাকে ধরে রাখা, তাকে আকর্ষণ দিয়ে ধরে রাখা যে খেলাটা হচ্ছে, এবং খেলার মোমেন্টগুলোকে ফুটিয়ে তোলা। সেই সাথে খেলাটা খেলছে কারা, মূল হচ্ছে খেলোয়াড়েরা, রাইট? তো তাদের সেই স্পেশাল মোমেন্টগুলো, বিকজ তারা ফিজিক্যাল সেই জিনিস রিস্কটা নিয়ে বলি বা সারা জীবন খেটে তারা কিন্তু মাঠে তাদের মোমেন্টটা, সেই মোমেন্টটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী নাও হতে পারে, সেই মোমেন্টটা যদি স্পেশাল হয়ে থাকে সেটাকে তুলে ধরা, রাইট? সো এখন এই বিউটি অফ দ্য গেমটাকে ধরে রাখতে হলে আমার যতটুকু দরকার সেই জিনিসটা মেনটেন করতে হবে। আপনার প্রশ্নের মধ্যে আপনি বলেছেন যে এভিডেন্স নেই, সো আমি কনক্লুসিভ কিছু বলতে পারবো না। একটা আম্পায়ারিং ডিসিশন, আম্পায়ারিং কমিটি চেয়ারম্যান রয়েছেন, কিন্তু যে কনক্লুসিভ ডিসিশন না হলে কিন্তু অন ফিল্ড আম্পায়ারের ডিসিশন ওভারটার্ন করা যায় না। সো কনক্লুসিভ স্টেটমেন্ট দিব না যদি সেই ধরনের কিছু থাকে। হ্যাঁ, কিছু মোমেন্ট থাকেই দেখে মনে হয় যে এটা কি বল করলো বা কি ওয়াইড দিল বা কি হলো ওই জায়গাটাতে, কিন্তু আপনি একদম পুরোটুক ধরে নিতে পারবেন না। আমি মোমেন্টটাকেই ডিসক্রাইব করে হ্যাঁ বলতে পারি যে বেটার ওয়াজ এক্সপেক্টেড অফ হিম, হি শুড হ্যাভ ডান বেটার, রাইট? This was a moment. How did that catch or that wide? How is that impacting the game? The analysis comes in. You can go ahead with that one. মিঠু ভাই, সমন্বয় যেভাবে বললেন বা আমাদের কাজটাই কিন্তু আসলে সেরকম জায়গাটাতে যে গেমে কি হচ্ছে সেই অনুযায়ী কিংবা অ্যানালাইসিস পার্টটাকে মেনটেন করা। বাট আরেকটা পয়েন্ট তিনি মেনশন করলেন, দ্য বিউটি অফ দ্য গেম, এবং এই ধরনের ঘটনা যখন মিঠু ভাই ঘটে, যে সাপোজ ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে কোনো ফিল্ডার নেই, ডিপ কাভারে কোনো ফিল্ডার নেই, ডিপ এক্সট্রা কাভারে কোনো ফিল্ডার নেই, লং অফেও কোনো ফিল্ডার নেই, ওই সময়টাতে বোলার কনসিস্টেন্টলি অফ সাইডে শট খেলার জন্য বল দিচ্ছেন, ডেফিনেটলি আমরা তখন সেটাকে বলছি স্ট্যান্ডার্ড অফ দ্য গেমটা আসলে খুব বেশি ভালো না।
এরকম বিষয় নিয়ে যখন অভিযোগটা এসেছে, আমি বলছি না যে উই হ্যাভ দ্য এভিডেন্স, অভিযোগটা এসেছে, যখন অভিযোগ এসেছে, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে করণীয় জায়গাটা আপনার দৃষ্টিতে কি মনে হয়? এটা বেসিক্যালি ভেরি সিম্পল। কিন্তু আমরা দেখেন এরকম জিনিস তো আমরা শুনেছি, প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স করেছি, যে আমরা কল্পনাও করতে পারিনি কিছু কিছু প্লেয়ারের সাথে ইনভলভ ছিল। এগুলি তো আমরা পাস্ট হিস্ট্রি, মানে ওভারঅল ওয়ার্ল্ডে। সো আইসিসির একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, আকসুকে যে বলি আমাদের, তাদের একটা রেগুলেশন আছে, তাদের একটা প্র্যাকটিস আছে, তাদের কিন্তু ডকুমেন্ট আছে যেভাবে কীভাবে কি এগুলি ম্যানেজ করতে হবে। আমাদের অ্যান্টি করাপশন ইউনিট আছে, আমাদের কিন্তু অ্যান্টি করাপশন ইউনিট প্রতি টিমের সাথে দিয়ে দেওয়া হয়েছে টু কিপ আ ওয়াচ। তাদের কাছে কোনো সন্দেহ হলেই তারা কিন্তু দে টেক ইট ইন কনসিডারেশন অ্যান্ড দে ইনভেস্টিগেটেড। সো এটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে জানা যায়। তো এখন কথা রয়েছে কি যে আমাদের আকসু কিন্তু অ্যাক্টিভ, এটা কিন্তু আমাকেও বলবে না, দে আর ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্টিভ। দে আর অনেক নাম্বার অফ আমাদের আকসু মেম্বার্স আছে, ভেরি কম্পিটেন্ট, অ্যান্ড ইট ইজ দে ফলো দ্য গাইডলাইন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এদের দিয়ে এই যে বলছেন যে এইসব ইনসিডেন্ট, যখন এরকম সন্দেহজনক ইনসিডেন্ট হয় তখন কিন্তু অটোমেটিকলি এটা কিক অফ করে বা তাদের অ্যাটেনশনে আসে, এরা কিন্তু তখন ইনভেস্টিগেশন শুরু করে দেয়। ধরো কোনো প্লেয়ার সন্দেহ হলে তাকে মনিটর করে। তারপরে দেখেন আপনারা মানে কি মিডিয়াও নানান জায়গার থেকে ইনফরমেশন নিয়ে এগুলিও কিন্তু কনসিডারেশনে আনা হয়। প্লেয়াররা কমপ্লেন করে যে তাদের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে, এইসব নিয়ে করে। সো এই বিপিএলে এরকমই অনেক ইনসিডেন্ট যেটা হয়েছে। আমরা এখন কনক্লুশনে আমরা যাই না কি কনক্লুশনে আসবে, কিন্তু গুড থিং হচ্ছে যে আমি মনে করি আমরা ক্রিকেট বোর্ড থেকে একটা খুব ভালো ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হেডেড বাই রিটায়ার্ড জাস্টিস, ফর্মার ক্রিকেটার, ব্যারিস্টার মিলে একটা কমিটি বানানো হয়েছে। আমাদের প্ল্যানটা হচ্ছে যে এই রিপোর্টটা তো আসতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যেহেতু এত কমপ্লেন এসেছে, আমরা আমাদের কনসিয়াস ক্লিয়ার করার জন্যে অ্যান্ড এটাকে আমরা সিরিয়াসলি নিয়েছি বলেই আমরা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট বোর্ডে, কারো ওনাদের কোনো স্বার্থ নেই, এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি বানিয়েছে আমাদের প্রেসিডেন্ট সাহেব, যে ডিসিশন নিয়ে এবং এন্ডোর্সড বাই অল আদার বোর্ড মেম্বার্স, আমরা কিন্তু এই কমিটি বানানো হয়েছে। উই ডিড নট ওয়েস্ট আ মিনিট। সো করে এখন উই আর ওয়েটিং টু সি দ্য আউটকাম। একটা তো তারা আকসু উইল অ্যানালাইজ, যে তারপরে তাদের কাছে এভিডেন্স এই রিপোর্ট বানিয়ে এখন আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিবে। তারপরে ইন্ডিপেন্ডেন্ট বডি যেটা নর্মালি কিন্তু এই মাঝখানের স্টেজটা আমরাই রিসেন্টলি, মানে আমাদের ফারুক সাহেব কিন্তু ওই জন্যেই দিয়েছে, যেহেতু এত কথা হচ্ছে, যাতে এটার মাঝখানে আরেকজনকে ঢোকানো হয়েছে যে তারা আবার অ্যানালাইজ করবে উইথ দিস রিপোর্ট, দেন দ্য রিপোর্ট উইল কাম টু অ্যান্ড আমরা যেটা বলতে পারি, ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং হচ্ছে, গভর্নমেন্টের স্ট্যান্ডিং হচ্ছে, স্পোর্টস মিনিস্টারের স্ট্যান্ডিং হচ্ছে, দিস ইজ জিরো টলারেন্স। সো হোয়াট এভার দ্য ফাইন্ডিং আসছে, এই টুর্নামেন্টটা শেষ হয়েছে, এখন এন্টায়ার ফাইন্ডিংস এই কমিটির কাছে যাবে। এই কমিটি যখন আমাদের কাছে রিপোর্ট দেবে, ডেফিনেটলি উই উইল, টু সেভ বাংলাদেশ ক্রিকেট, উই হ্যাভ টু ডু দিস। মিঠু ভাই, এই প্রাসঙ্গিক আরেকটা কোয়েশ্চেন চলে আসে, সেটা হচ্ছে দুর্বার রাজশাহী নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, শুধুমাত্র তো দুর্বার রাজশাহী না, আরও কিছু ফ্র্যাঞ্চাইজির ব্যাপারেও প্লেয়ারদের কাছ থেকে জানা গেছে যে হয়তোবা টিএডিএ নিয়ে কারো সমস্যার জায়গাটা আছে, কারো হয়তোবা পেমেন্টের জায়গাটাও হয় নাই, কিন্তু আবার প্লেয়ারদের মধ্যে ওই সচেতনতার জায়গাটাও দেখা গেছে যে তার হয়তোবা আজকে মন খারাপ, কিন্তু দিন শেষে আজকে যদি 4 ওভার বল করে 50 রান দিয়ে কোনো উইকেটটা না পায়, তাহলে এটা কিন্তু তার রেকর্ডেই লেখা থাকবে। সো তারা পারফরমেন্সের জায়গাটা ঠিকঠাক মতো করেছে। সো ক্রিকেটাররা একটা জায়গায় চেষ্টা করেছে সেভ করার জন্য, যে ঠিক আছে তাদের ক্যারিয়ার, বিপিএল এর মানটা আপগ্রেডেশন। আজকে আপনারা একটা বিবৃতিও দিয়েছেন যে ওকে,
প্লেয়ার্স পেমেন্টের যে জায়গাটা সেটা হয়তো বা আপনারা একটা জায়গায় টেক কেয়ার করবেন, বাট এই ভেরিফিকেশনের জায়গাটা মিঠু ভাই, কোনো একটা ফ্র্যাঞ্চাইজি যখন আসছে এইটাকে আরও প্রিসাইজ বা আরও এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপের জায়গা আছে কিনা বা আরও ইভ্যালুয়েশনের জায়গাটা আছে কিনা? ডেফিনেটলি। শোনেন, যেটা হয়েছে আমরা দেখবেন যে সিচুয়েশনটিকে একটা ফ্যাক্টরিতে আগুন লাগলেই কিন্তু আমরা কিন্তু মানে আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে তখন আমরা প্রিভেন্টিভ থেকে আমরা করি কি যখন কিছু হয় তখন আমরা একদম ফুল সিরিয়াস হয়ে যাই। এখানেও কেসটা সিমিলার, যে অ্যাকচুয়ালি হয়েছে কি বললাম না যে আপনার অক্টোবর পর্যন্ত দেখেন ইয়েতে আমাদের উইন্ডোটা ছিল, এখানে হয় আমাদের তখন ডিসিশন ছিল করতে হবে, না হলে এই বছর হবেই না। এই সিচুয়েশনে কিন্তু একটা ডিসিশন নেওয়া হয়েছিল, কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি বা আমাদের প্রেসিডেন্ট সাহেব কল্পনাও করতে পারেনি যে একটা মালিক তার এবিলিটি নাই সে এরকম টিম নিয়ে নেবে। ইজ আ বিগ অ্যাপারেন্টলি বিগ গ্রুপ অফ কোম্পানিজ। তারপরে এখন তো শুনছি যে হি হ্যাজ স্ট্রাগলড। তো এখন হয়েছে কি যখন ঘটনা হয়ে গেছে অ্যাজ আ প্যারেন্ট বা বোর্ড, আমরা তো সবাই প্যারেন্ট, সো আমাদের যে কাজটা হয়েছে আমরা কিন্তু ওইটাই করেছি যে অ্যাড্রেস করেছি, পুশড হিম টু ডু দ্যাট, কন্ট্রাক্ট অনুযায়ী যা অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশন নেওয়া হবে। কিন্তু খেলার মাঝখানে আমরা তো একটা টুর্নামেন্টের মাঝখানে আপনি হঠাৎ করে আপনি আর সবচেয়ে ভালো আমি বলবো কি যে দেখেন প্লেয়াররা কিন্তু অফিসিয়ালি কমপ্লেন করেনি, মিডিয়া পিকড আপ, শুনেছি তারা এসেছে, কিন্তু অফিসিয়ালি কিন্তু কমপ্লেন করেনি। তারপরে আমরা কিন্তু আগিয়ে গিয়ে এই অ্যাড্রেসটা করেছি। এটা বলতে পারেন মোটামুটি তো এখন হ্যান্ডেল করা হয়েছে, যদিও ইমেজের আমাদের একটা সমস্যা হয়েছে, সেটাকে জন্যে আজকে আমরা দেখেন বোর্ড একটা প্রেসিডেন্ট সাহেব একটা দিয়ে দিয়েছে যে ঠিক আছে এটা হয়ে গেছে, কিন্তু উই হ্যাভ টু অ্যাড্রেস ইট, উই আর অ্যাড্রেসিং ইট। আমাদের যে ইয়ের থেকে মানে আমাদের মানে যে অকশন থেকে যেসব প্লেয়ার নিয়েছে তো এটার রেসপন্সিবিলিটি আমরা নেব না, অ্যান্ড হাউ উই উইল সর্ট আউট উইথ রাজশাহী দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট নেক্সট ইয়ার আমরা এবার যা ভুল করেছি, যেটা ভুল হয়েছে সেটা আই এম assuring it's not going to happen. We have to be more, যেটা বললেন, মোর ইনভেস্টিগেটিভ লোক আসলেই যে আমরা টিম দিয়ে দেবো এটা নেক্সট ইয়ার হবে না, কারণ এই বছরে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। সো নতুন টেনিয়ার আসবে, সো আমরা নিজেদের মধ্যে আলাপ করে, এক্সপার্টদের সাথে আলাপ করে, অন্যান্য দেশের সাথে আলাপ করে ওরা কিভাবে এই টিমটা হ্যান্ডেল করে এইসব ইনফরমেশন নিয়ে আমরা নেক্সট ইয়ারের নতুন টিম দেওয়ার ব্যবস্থা করবেন। ওই প্রোটেকশনটা ডেফিনেটলি বোর্ড উইল কিপ। একটা বিপিএল তো শুধুমাত্র প্লেয়াররা খেলছেন না, এন্টায়ার ইকোসিস্টেম নিয়ে যদি কথা বলি, কোচিং স্টাফ আছে, আম্পায়ার্স আছেন, স্কোরার্স আছেন, কমেন্টেটার্স আছেন, মাঠে ভলেন্টিয়ার্সরা আছে, প্রোডাকশন টিমে অসংখ্য মানুষ কাজ করছেন। এই এন্টায়ার ইকোসিস্টেমটাও তো ডেফিনেটলি ইকোনমিতেই একটা প্রভাব ফেলছে। সো সামগ্রিকভাবে এই বিপিএল হওয়াটা, যেটা উইদিন 1 মান্থের একটা প্রিপারেশনও হয়েছে এবং আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, সো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন যে অন্তত এই যে এন্টায়ার ইকোসিস্টেমের মানুষগুলো তারাও তো ইনভলভ ছিলেন এই জায়গাটাতে? নিশ্চয়ই মানে দেখেন মিঠু ভাই একটু আগে বলছিলেন যে এত স্বল্প সময়ে বিপিএলটা আয়োজন করা, এবং এটা নিয়ে কিন্তু আমরা বিরতিতেও কথা বলছিলাম যে অনেক সাধারণ মানুষের কাছে প্রশ্ন থাকতে পারে যে কি দরকার ছিল ভাই, কি দরকার ছিল? দেখেন প্রথমত হচ্ছে প্লেয়ার, মূল কারা এখানে খেলোয়াড়, দে আর দ্য স্টার্স, দে আর দ্য ওয়ান্স যাদের জন্য আপনারা টিউন ইন করেন, মাঠে আসেন, যাদের খেলা দেখে আমাদের মন ভরে যায়। সো এনাদের রুটি রুজি কি? খেলতে পারাটা, তাই না? এবং এই সংক্রান্ত ইকোসিস্টেমের কথা যে বলছেন, খেলোয়াড়দের থেকে শুরু করে একদম ব্যাক এন্ড পর্যন্ত, সেটা হতে পারে একজন রানার কে সবকিছু নিয়ে দৌড়াদৌড়ি করে টাইম মতো সবকিছু পৌঁছে দিচ্ছে জায়গা মতো, সেটা একটা খাবারের প্যাকেট হোক না কেন, সেও যদি ইনভেস্ট করে থাকে যে আমি খেলার সেক্টরে কাজ করছি, এটা একজন স্ট্যাটিস্টিশিয়ান হোক, একজন ক্যামেরাম্যান হোক, একজন গ্রাফিক্সের লোক হোক, একজন কমেন্টেটর হোক, প্রডিউসার ডিরেক্টর হোক, আমরা বলে থাকি যে আমাদের এই দেশে এই ধরনের কাজগুলোতে অ্যাট্রাক্টেড হয় না মানুষ বা সাহস পাই না আমরা। চাকরি বাকরি ছেড়ে দিয়ে কমেন্ট্রি করছো আর কি করো? হ্যাঁ, কেন হয়? কারণ রেগুলারিটিটা কি, সেই জায়গাটার মধ্যেই প্রয়োজনীয়তা আসে যে কত রেগুলারলি খেলা হচ্ছে, ভালো স্ট্যান্ডার্ডের খেলা হচ্ছে, ভালো টুর্নামেন্ট হচ্ছে।
সেই জায়গা থেকে আমরা দেখেছি প্লেয়ারদের জন্য গুরুত্বপূর্ণ, সবাই তো টপ লেভেলে খেলছেন না, সবাই তো রেগুলারলি জাতীয় দলে খেলছেন না, তাদের জন্য সেই সুযোগ জায়গাটা দরকার, আমাদেরও সেটা দরকার। কারণ এই টুর্নামেন্টটা যদি ওই সময় না হতো, এমন অনেকেই থাকতে পারে, হয়তো আছে, যাদের বাসায় এই টুর্নামেন্টটা হয়েছে বলে আগামী কয়েক মাসে খাবার আসবে, বাসার ভাড়াটা দেওয়াটা সম্ভব হবে। আমিও কিন্তু ব্যতিক্রম নই, আমরা ভালো কাপড় চোপড় পরে থাকি, কিন্তু দিজ আর ইম্পর্টেন্ট, তাই না? আমরা উই লুক ফরওয়ার্ড টু দিস। এখন একটা দেশে সমস্যা হলে অনেক কিছুর উপর দিয়ে আমরা গেছি, খেলাটা কি হবে, খেলা কি হবে নাকি হবে না, আমরা একটা বিশ্বকাপও হতে হতে হারিয়ে ফেলেছি, সেটা আছে। সেই জায়গা থেকে এটাকে যে এত সময়, কম সময়ে এতটুকু ভালোভাবে করতে পেরেছে, সেই জায়গাটায় আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে বলি, নিউট্রালি যদি বলি, মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলি, বাকি যারা পরিচালক রয়েছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আমরা মিক্স করে থেকে আমরা দেখে থাকি, তাদের সবার এফার্ট এখানে, এটা আসলে ইগনোর করা যাবে না। তাদের সবাইকে থ্যাংক ইউ আমি বলবো যে পুরো এই কমিউনিটির পক্ষ থেকে, এটা না হলে হতো না। এবং সেই সাথে আবারও বলছি যে কিছু পরিসংখ্যানও তো আছে, তাই না? আমি যদি ভুল না করে থাকি 14,000-এরও বেশি রান হয়েছে, সবচেয়ে বেশি রান এই বিপিএল আসরে হয়েছে, সেকেন্ড হাইয়েস্ট উইকেটস এই বিপিএল আসরে নেওয়া হয়েছে। সো স্টিভেন্স গেম বলি বা কম্পিটিটিভ গেম বলি, সেগুলো ছিল। এবং সব থেকে বড় কথা, একটু আগে বলেছি যে কিছু ভুল ত্রুটি বা একটু হিকআপস যেটা বলে থাকি, স্পিড ব্রেকার যদি বলে থাকি, সেগুলো যেগুলো হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মিঠু ভাই এখানে এসে বসে বলছেন, ফারুক ভাই আগে বলেছেন, অনেকের মুখ থেকে শুধু ফাহিম স্যার রয়েছেন, তারা বলছেন, অ্যাকনোলেজমেন্টটা খুবই আমার কাছে মনে হয় যে ইটস আ ফার্স্ট গুড স্টেপ, পজিটিভ স্টেপ টুয়ার্ডস যে ঠিক আছে, এগুলো জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারি গোয়িং ফরওয়ার্ড। মিঠু ভাই, প্লেয়াররাও তো ইনিশিয়ালি তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, আমরা একটা নিউজ কন্টেন্টই দেখেছিলাম যে বোর্ড প্রেসিডেন্টের কাছে বিপিএলটা হওয়া নিয়ে কথা বলেছেন, যে বিপিএলটা হওয়া প্রয়োজন, বা সেই জায়গাটা থেকে তাদের প্রয়োজনের জায়গাটা নিয়েও কথা বলেছিলেন। বাট আমার কোয়েশ্চেনটা মিঠু ভাই একটু অন্য জায়গাটাতে, সেটা হচ্ছে বিপিএলের ব্র্যান্ড ইমেজটা, এত বছরে বিপিএলের ব্র্যান্ড ইমেজটা আসলে কোন জায়গাটায় আছে? রেভিনিউ শেয়ারিং নিয়ে অনেক কথাবার্তা হয়, বাংলাদেশের কনটেক্সটে এটা কি আদৌ আসলে পসিবল কিনা? আপনার কাছে কি মনে হয় যে এই ব্র্যান্ড ইমেজটার আপগ্রেডেশনটা কিরকম ভাবে হওয়া উচিত? আমরা প্রথম কথা হচ্ছে কি, বিপিএল অ্যান্ড আইপিএল এর কম্প্যারিজনটা আমাদের বাদ দিতে হবে। জি, কথাটা বুঝছেন? আইপিএল ইজ ডিফারেন্ট। আমাদের সবসময় বলা হচ্ছে আইপিএল দ্যাটস আ বিগার কান্ট্রি, এতগুলি ইনফ্রাস্ট্রাকচার আছে, হোম অ্যান্ড অ্যাওয়ে গেম হয়, এই জন্যে অনেক এগিয়ে গেছে কুইকলি। আমাদের যদি হোম অ্যান্ড অ্যাওয়ে গেমটা হতো, তাহলে দেখতেন যে ইচ টিমের, ফরগেট অ্যাবাউট রেভিনিউ শেয়ারিং, ইচ টিমের যে একটা বিজনেস, একটা টিম কি করে, তার জার্সি বেচে পয়সা, ফলোয়ার তৈরি করতে পারলেই কিন্তু এইসব, আজকে ম্যানচেস্টার ইউনাইটেড বলেন আর যেই বলেন, কলকাতা নাইট রাইডার্স বলেন, এরা জার্সি বেচে কিন্তু হিউজ, বা সুভিনিয়ার বেচে, ফ্ল্যাগ বেচে, হিউজ পরিমাণ টাকা, উইচ ইজ আমাদের দেশে হচ্ছে না, বিকজ অনলি যে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হয় না বলে, অ্যান্ড আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ইটস আ ডিফিকাল্ট থিং। তারপরেও বলবো যে থ্যাঙ্কস টু দিস ফ্র্যাঞ্চাইজি টিম, যে তারা কিন্তু নিজেদের পয়সা খরচ করে গেছে। এই বিপিএলে ডেফিনেটলি আমাদের ব্র্যান্ড যেইভাবে হওয়ার উচিত ছিল সেইভাবে হয়নি। এখন কোচের এইবার কিন্তু ফার্স্ট টাইম, আগের কথা বলে লাভ নেই, আগের বোর্ড কি চিন্তা করেছে, তার আগের বোর্ড কি চিন্তা করেছে, তাদের চিন্তাধারাটা, তাদের সময়কার তাদের চিন্তাধারা, কিন্তু এখন গোয়িং ফরওয়ার্ড যে এই বিপিএল থেকে শুরু হয়েছে, যে টিকিট সেলের আপনার শেয়ারিংটা শুরু হয়েছে, কথাটা বলছেন। তারপরে এই বছর মানে দুটো জায়গা থেকে আমরা রেভিনিউ শেয়ারিং, একটা টিকিট সেল এবং একটা হচ্ছে টিভি রাইটস। এখন সামনে হচ্ছে আমাদের আবার 5 বছরের দিচ্ছে, এখন আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে যে ব্র্যান্ডটাকে আরও ইমপ্রুভ করা। সো সুতরাং ইটস এ বিগ চ্যালেঞ্জ, বাট আই থিঙ্ক উই শুড ডু ইট ফর বেটারমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট। আচ্ছা, আর দেখেন যে আমরা যে, উনি তো অনেক কথা বলছেন, শুধু এটা না, আপনি বাসের ট্রাভেল, হোটেল, বিরাট অনেক কিছু, কিন্তু ইকুইপমেন্ট ভাড়া, এক্স্যাক্টলি, হ্যাঁ, তারপরে আপনি যে বল থ্রোয়ার,
হ্যাঁ, হেল্পার্স ইন দ্য টিম, কোচেস, সবারই কিন্তু একটা বিপিএল একটা আর্নিং এর জায়গা, যেটা দিয়ে আপনি মনে করতে পারেন যে তারা লুক ফরওয়ার্ড করে। হয় না অনেক, ইটস লাইক যে ঈদের সময় অনেক দোকান সারা বছর পাঞ্জাবি বেচে, কিন্তু তাদের ব্যবসাটা কিন্তু ওই যে ঈদের আগের 7 দিন। সো বিপিএল ইজ সামথিং লাইক দ্যাট। সেই জন্যই যখন প্লেয়াররা এসেছিল, এইটাই কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব কনভিন্স হয়েছিল যে, বা ওনার যে জিনিসটা ছিল যে দোদুল্যমান ছিল, করব কি করব না। কিন্তু যখন আমাদের বাংলাদেশ টিমের প্লেয়ার, ওদের তো একটা ভালো আর্নিং আছে, কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আদার্স। এক্স্যাক্টলি, দুইটা জায়গা থেকে তারা টাকা পায়, একটা হচ্ছে বিপিএল অ্যান্ড প্রিমিয়ার লিগ। এই দুইটা যদি আপনি না করেন, তার মানে তারা চাকরিলেস। সো দেয়ার ফ্যামিলি, অনেক জায়গায় লোকজনের ফ্যামিলি চলে, কিন্তু এই আম্পায়ারদের ফ্যামিলি চলে, গ্রাউন্ড স্টাফ, হ্যাঁ, সবাইই কিন্তু এটা জড়িত। তো সুতরাং ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যখন প্লেয়াররা এসেছিল, তখন এই তাড়াহুড়া করে এটা করার কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এটার জন্য। মিঠু ভাই, আশা করছি দর্শকরা এই জায়গাটা বুঝতে পেরেছে। অনেক নেগেটিভিটির ভিড়ে আমরা কিছু পজিটিভ ফ্যাক্টর নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে আজকের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের স্যাটারডে নাইট স্পোর্টস। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।